অবশেষে দীর্ঘ অপেক্ষার পর এসএসসির দ্বারা যে তালিকা, অর্থাৎ কালো তালিকা বলুন আপনারা, দাগি তালিকা বলুন আপনারা, সেই তালিকা অবশেষে প্রকাশ্যে এসছে। আর এই তালিকা প্রকাশ্যে আসবার পর যে ছবিগুলো দেখা যাচ্ছে তা আরো চাঞ্চল্যকর। মানে একেবারে চিহ্নিত অযোগ্যদের শিক্ষকদের তালিকায় শাসক দলের নেতা নেত্রী, তাদের ঘনিষ্ঠ, একের পর এক সেই নাম এই মুহূর্তে প্রকাশ্যে আসতে শুরু করেছে, যার সম্ভাবনা ছিলই। আগেও বারবার যে জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছিল, আজকে দাঁড়িয়ে অন্ততপক্ষে সমস্ত প্রশ্নের অবসান নয় হলো, কিন্তু সমস্ত প্রশ্নের কি অবসান হবে আমরা জানি না। কারণ খুব স্বাভাবিকভাবে সুপ্রিম নির্দেশ না থাকলে কি এই তালিকা প্রকাশ হতো কি? এই প্রশ্ন যেমন বড় প্রশ্ন, আর এই অযোগ্য যারা, তাদের নাম প্রকাশে ভয়টা কিসে, এই প্রশ্নটা আরো বড় প্রশ্ন। এখন দেখুন, যারা এই মুহূর্তে অযোগ্য হিসেবে বিবেচিত, যাদের নাম প্রকাশ্যে এসছে, রোল নাম্বার, নাম, চাকরি গেল, টাকা গেল, সম্মান গেল, তাদেরকে অযোগ্য হয়ে থাকতে হবে, পরীক্ষায়ও বসতে পারবে না। কিন্তু দাগিদের তালিকা জুড়ে যেভাবে এই শাসক দলের দাপটে নেতা নেত্রী বলুন বা যারা ঘনিষ্ঠ বলুন তাদের নাম আসছে, এই দাগিরা আবার কেউ কেউ বলে উঠছেন যে তারা নাকি আবার আদালতে যাবে, এবং তারা খুব স্বাভাবিকভাবে কিছু কিছু প্রশ্ন সামনে নিয়ে আসছেন। আদৌ এই তালিকায় তাদের যে নাম রয়েছে তা ঠিক নয় বলে অনেকে মন্তব্য করছেন, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এখন বাংলা জানতে চায় যারা দাগিরা রয়েছেন তারা টাকা কাকে দিয়েছেন, আমরা জানবো আজকের এই হাল্লাবোল অনুষ্ঠান থেকে। এখন এই প্রশ্নের মধ্যেও আরো একটা প্রশ্ন রয়েছে। সত্যি তো যে তালিকা সামনে এসছে সেই তালিকার সংখ্যা নিয়েও বিভ্রান্তির জায়গা, তাও সুস্পষ্ট হচ্ছে। এই যে সংখ্যাটা সামনে এসছে 1804 থেকে, সেটা মধ্যরাতে আরো দুজন বেড়ে গিয়ে 1806, আওয়াজ উঠছে বাইরে থেকে সংখ্যাটা হবে নাকি 6 থেকে 8,000। আমি একটু পরিস্থিতিটা বোঝাই আপনাদের, একটা প্রতিবেদন দেখ, তারপর আমি আলোচনায় আসবো। কারণ আজকে যারা ইন্টারেস্টিংলি উপস্থিত থাকবেন তার মধ্যে গুরুত্ব রাখে চিহ্নিত অযোগ্য উপস্থিত থাকবেন আমাদের এই প্যানেলে। দেখুন তারা 1800 দাগিটা কিন্তু কোনো ব্যাপার না, এটা টিপ অফ দ্য আইসবার্গ। শনিবার রাতে এসএসসির দাগি অযোগ্যদের তালিকায় নাম ছিল 1804 জনের। মাঝরাতে জুড়ে যায় আরো 2 নাম, তারই মধ্যে উঠেছে আওয়াজ সংখ্যাটা হবে নাকি 6 থেকে 8,000। সন্দেহটা একটাই আছে যে সেটা 1806 জন হবে না, ওই সংখ্যাটা আর বাড়বে, 6 থেকে 8,000 হবে। ফিরদৌস শামীম সিপিএম ঘনিষ্ঠ বলেই পরিচিত। এসএসসির মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সিপিএম এর বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা। অন্যদিকে থাকেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্বভাবসুলভ ভঙ্গিতে কল্যাণের নিশানায় সিপিএম। কিন্তু শুধু সিপিএমই না, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও বলছে দাগি অযোগ্য শিক্ষকদের প্রকাশিত সংখ্যায় নাকি আছে গরমিল। বিজেপির রাজ্য সভাপতি কিংবা রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্যে সংখ্যাটা 5,000-এর কম না। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে, তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। একদম বোগাস তালিকা, 1803 জনের নাম প্রকাশ করেছে, এটা অসম্পূর্ণ তালিকা। এবং এই সংখ্যাটা 6,000 সামথিং, যেটা 22 সালে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ সেই অর্ডার কন্টিনিউ করেছে এবং সুপ্রিম কোর্ট ওদেরই টেন্টেড বলেছে। দাগি অযোগ্য শিক্ষকদের সংখ্যার এই বিভ্রান্তির মূলে কি এসএসসি স্বয়ং? যোগ্য অযোগ্য বিভাজনে অযোগ্য সংখ্যা 5,250 না 8,000 নাকি তারও বেশি? এই প্রশ্নে গোলক ধাঁধা কেন? সিবিআইকে উদ্ধৃত করে যে এসএসসি একসময় আদালতে বলেছিল অযোগ্যের সংখ্যাটা 5,250, সেই এসএসসি অন্য সময়ে সিবিআইকে উদ্ধৃত করে বলেছিল সংখ্যাটা 8,861। তবে কি অযোগ্য সকলকে এখনো দাগি বলছে না এসএসসি, নাকি দাগিরা সবাই অযোগ্য নন? এসএসসির তালিকায় চিহ্নিত অযোগ্যদের অনেকের দাবি সেরকমই। অযোগ্য বাছাইয়ের ভিত্তি কি? উঠছে প্রশ্ন। হয়তো ফের হবে মামলা। শনিবারের মাঝরাতের মতো ফের কি বাড়বে দাগিদের সংখ্যা, নাকি চাল কাকরের ঝাড়াই বাছাইয়ের জটিলতায় শিক্ষক শূন্যই থেকে যেতে হবে এ রাজ্যের একের পর এক স্কুলকে? পঙ্গু হয়ে পড়বে না তো রাজ্যের শিক্ষা ব্যবস্থা?
যোগ্য অযোগ্য খুঁজে বার করার এই মহারণে আদতে বলি হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ। ভাবছেন কি রাজনেতারা? ক্যালকাটা নিউজ। এখন ঠেলার নাম বাবাজি, কি করে ঠেলা সামলাতে হবে সেটা তো অবশ্যই দেখবার। কিন্তু আবারও বলছি, যে প্রসঙ্গের জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে সংখ্যা জানিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, আর এরই মধ্যে দাঁড়িয়ে আজকে লাগাতার যে ছবিগুলো সামনে এসছে, কিছু কিছু ছবি আপনাদেরকে একটু স্ক্রিনেও দেখাবার চেষ্টা করি। যে সমস্ত নামগুলো সামনে এসছে, যার মধ্যে শাসক দলের নেতা নেত্রী আপনারা যাই বলুন না কেন, তাদের ঘনিষ্ঠ এক এক করে সেই ছবিগুলো সামনে এসছে। আমি কয়েকটা ছবি একটুখানি দেখাবার চেষ্টা করি আপনাদেরকে। যে সমস্ত নামগুলো সামনে এসছে তার মধ্যে অত্যন্ত গুরুত্ব রাখে বেশ কিছু ছবি, যে ছবিগুলো আবারও জানাচ্ছি আপনাদেরকে যারা শাসক ঘনিষ্ঠ, একের পর এক সেই ছবি। কিছু ছবি তার মধ্যে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। দেখুন, একে একে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কেউ তৃণমূল অঞ্চল সভাপতি, কেউ খুব স্বাভাবিকভাবে কেউ কারণ ঘনিষ্ঠ এবং গৃহবধূ হিসেবে চাকরি পেয়েছেন। এই মুহূর্তে এক এক করে সেই নামগুলো আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে এর মধ্যে অত্যন্ত গুরুত্ব রাখা হয়তো পানিহাটির বিধায়ক, মানে যে জায়গায় দাঁড়িয়ে এখান থেকে সব থেকে বড় হয়তো প্রশ্নের জায়গা চলে আসছে যে এই নামগুলো এই মুহূর্তে সামনে চলে আসছে। এখন এই যে তালিকা যেগুলো সামনে এসছে, একটু দেখাই আপনাদেরকে এক এক করে সেই নামগুলো, যেখানে দাঁড়িয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মানে এতদিন ধরে যে প্রশ্নগুলো শুধু প্রশ্ন আকার ছিল, এবার তার প্রমাণ একেবারে এই তালিকা সামনে আসবার পর। মানে কাকে বাদ দিয়ে আপনারা কাকে ধরবেন? কোথাও শামসুদ্দিন আহমেদের নাম সামনে আসছে, যিনি চিহ্নিত অযোগ্যদের মধ্যে তৃণমূল নেতা শামসুদ্দিন আহমেদ, যিনি জেলা পরিষদের সদস্যা সারিকা খাতুনের স্বামী বলে আমরা জানতে পারছি। আবার পিংলাতে দেখা যাচ্ছে অযোগ্যদের তালিকায় নাম রয়েছে তৃণমূল অঞ্চল সভাপতি অজয় মাঝি। যেটা বলছিলাম, অযোগ্যদের তালিকায় বিধানসভার মুখ্য সচেতকের পুত্রবধূ পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ, তার নাম পৌঁছে গিয়েছে। মানে এক এক করে এই ধরনের ছবি, যে ছবি হয়তো আরও নাম এই মুহূর্তে বললে হয়তো সময় অনেক চলে যাবে, কিন্তু এই যে ছবিটা, এই ছবি থেকেই তো বড় প্রশ্ন উঠে যাচ্ছে। যে জায়গায় দাঁড়িয়ে এই যে তালিকা প্রকাশ, তাতে যে দুর্নীতি হয়েছে তা একেবারে স্পষ্ট যায়। এখন বিভ্রান্তিগুলো যে যে জায়গায় বা যারা অযোগ্য হিসেবে এসছেন তাদের মধ্যে কেউ কেউ যে প্রশ্নগুলো রাখছেন, সেইগুলো খুব স্বাভাবিকভাবে আজকে নজর রাখবার আমরা চেষ্টা করব। এর উপস্থিত যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্যানেলে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র। মণিকাঞ্চন দাকে স্বাগত। রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি। অনির্বাণ দাকে স্বাগত। এই মুহূর্তে চিহ্নিত অযোগ্য সৌমেন সামন্ত, তিনি স্পেশালি রয়েছেন, স্বাগত জানাবো আপনাকে। এবং আমাদের সঙ্গে অবশ্যই শামীম আহমেদ কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন, আইনজীবী। শামীমদার কাছে আসবো, এখনো পর্যন্ত তিনি আমাদের সঙ্গে যুক্ত হননি। তবে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে চিহ্নিত অযোগ্য হিসেবে সৌমেন যেহেতু রয়েছেন, খুব স্বাভাবিকভাবেই তার কাছ থেকেই শুরু করবার চেষ্টা করব। সৌমেন, যে লিস্ট বেরোলো তাতে আপনার তালিকা হচ্ছে 1495 আপনার নাম। প্রত্যেকে তো প্রশ্ন করছেন, আপনারাও প্রশ্ন তুলেছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা কাকে টাকা দিয়েছিলেন? এটা তো এবার আপনারা বলবেন, তাই নয় কি? একদম আপনার কথার প্রসঙ্গে প্রথমেই আসি। হ্যাঁ, যেটা নিয়ে আপনি প্রথমে আমাকে প্রশ্নটা করলেন, চিহ্নিত অযোগ্য। হ্যাঁ, আমার কাছে একই জায়গায়, আপনার জায়গাতে আমি দাঁড়িয়ে প্রশ্ন করছি যে আমাকে কিভাবে চিহ্নিত অযোগ্য আজকে দাগিয়ে দেওয়া হলো। যে এসএসসি কোন ডেটার বেসিসে, কোন তথ্যের বেসিসে আমাকে আজকে এই লিস্টে আমার নামটা তুলে নিয়ে এলো। আজকে নয়, এর আগেও এই লিস্টটা প্রকাশিত হয়েছিল, যেটা নিয়ে আমরা 3 বছর ধরে আজকে আইনি লড়াই করছি। যে লিস্টটার বৈধতা বা যে তথ্যের কোনো সত্যতা আজ পর্যন্ত এসএসসি দিতে পারলো না এবং তদন্তকারী সংস্থা সিবিআই দিতে পারলো না। প্রশ্ন হচ্ছে, আর যে দ্বিতীয় প্রশ্নটা আপনি করলেন, টাকা দেওয়া, লিস্টে দাগি হিসেবে থাকলেই যদি টাকা দেওয়া হতো, তাহলে তো এসএসসি যখন লিস্ট দিয়েছে, তাহলে এসএসসির কাছে এর উত্তর থাকবে নিশ্চয়ই আমি কাকে টাকা দিয়েছি। তাহলে সেই লিস্টটা এসএসসিকেই দিতে বলুন যে সৌমেন সামন্ত কাকে টাকা দিয়েছে, এইভাবে লিস্টটা প্রকাশ করতে বলুন। আপনার কি মনে হয় এই লিস্টটা কিসের ভিত্তিতে, মানে কেন আসলো এই লিস্টটা, কারা দিল এই নামগুলো, কিভাবে বেরোলো? এসএসসির ওয়েবসাইটে এসছে, অবশ্যই এসএসসি দিয়েছে। প্রশ্ন আমরা এসএসসির কাছে দীর্ঘদিন ধরে রেখেছি, কেন আমাদেরকে এই লিস্টে ফেলা হচ্ছে, যেখানে বলা হয়েছে যে আমাদের নামটা মূলত সিবিআই দেওয়া তথ্যের বেসিসে ওএমআর ম্যানিপুলেশনে আছে। আপনারা যদি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা পড়েন, সেখানে 28 নম্বর প্যারাতে বারবারই বলে দিয়েছে ওএমআর এর সত্যতা কোর্ট সেদিনই মেনে নিত যদি অরিজিনাল থাকতো, তার ফিজিক্যাল কপি বা মিরর কপি যদি থাকতো, যেটা অরিজিনাল কপি নেই। এবং সব থেকে বড় জিনিস, যে সার্ভার ডেটার উপর নির্ভর করে আমরা প্যানেলভুক্ত হলাম, সেই সার্ভার ডেটাটাকে সম্পূর্ণ কোর্ট এড়িয়ে গেল।
তাহলে সিবিআই এর দেওয়া তথ্যটা যদি সঠিক হতো, তাহলে সিবিআই আজ পর্যন্ত সেই তথ্যটা প্রমাণ করতে পেরেছে। আপনারা কোনো একটা ভার্ডিক্ট বা কোনো একটা অর্ডার দেখান যেখানে সিবিআই বলেছে যে হ্যাঁ আমার দেওয়া তথ্যটা সঠিক। সিবিআইকে অনেকগুলো নির্দেশ দিয়েছিল, যেখানে সিএফএসএল রিপোর্ট দিতে বলা হয়েছিল, সিএফএসএল রিপোর্টটা আজ পর্যন্ত দিতে পারলো না। অনেক কিছু তথ্য দিতে বলা হয়েছিল, পারলো না। সব থেকে দুর্ভাগ্যের জিনিস, মানে ভাবনার জিনিস যেখানে আমাদের 3 বছর লড়াইয়ে, সেটা হচ্ছে যে যেখানে কোর্ট মেনে নিয়েছে যে 3টে ক্যাটাগরি, এক্সপায়ারি প্যানেল, র্যাঙ্ক জাম এবং আউট অফ প্যানেল, যেটাকে সম্পূর্ণ টেন্টেড বলা হয়েছিল, তার একটা পার্ট এক্সপায়ারি প্যানেল যেটা, সেটাকে এসএসসি ধামাচাপা দিয়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে, আমার তো মনে হচ্ছে টাকা দেওয়ার ব্যাপারটা যদি থাকে ওদের সঙ্গে এসএসসির ঘটেছে। আমি যদি টাকা দিয়ে আজকে চাকরি পেতাম, তাহলে আপনার এই চ্যানেলে বসার সাহসটা আমি দেখাতে পারতাম না। আচ্ছা, কারণ এর আগে আমি প্রাইমারি সার্ভিসে অন্তর্ভুক্ত ছিলাম, 12 সালে প্রাইমারিতে আমি চাকরি পেয়েছিলাম। খুব দুঃখের বিষয় যে আমার বক্তব্যটা আজ পর্যন্ত কোর্ট প্রমাণিত করতে পারলো না। যে ডেটাটা সিবিআই লোয়ার কোর্টে এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি বলে নির্দোষ সেখানে যারা বিচারাধীন আছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, সেই তথ্যের উপর নির্ভর করে আমাকে আজকে দোষী বলে দেওয়া হচ্ছে। আর প্রথমত যোগ্য অযোগ্যতার প্রশ্ন নিয়ে আমার প্রথম দিন থেকে একটা আপত্তি আছে। যদি প্রশ্ন বলতে হয় এখানে প্রত্যেকেই অযোগ্য, সেই কারণেই 26,000 প্যানেলটা বাদ দিয়েছে। কারণ এসএসসির সিস্টেমেটিক ফ্রডের জন্যই পুরো প্যানেলটা বাতিল হয়েছে। তাহলে যদি আমি আজকে এই 1800 জনই যদি কেবলমাত্র দাগি হবে, তাহলে কেন 26,000 প্যানেলটা বাতিল গেল? তার জবাব আজ পর্যন্ত কোর্ট দিচ্ছে না কেন? কোথায় প্রবলেম? তাহলে এদিকে বলছেন আপনি 26,000 প্যানেলটাকে বাদ দিয়েছি কারণ সেখানে সিস্টেমেটিক ফ্রড আছে, ওএমআরটা আমি মেনে নিতে পারছি না। তাহলে আপনি র্যাঙ্ক জাম্পের লিস্ট কোথায়? আমি বলছি আপনি যে দাগি নন, এটা প্রমাণ আপনি করবেন কি করে? আমি সেটা প্রমাণ করার জন্যই তো আজকে 3 বছর ধরে লড়াই করেছি। কোর্ট আমার বক্তব্য তো শুনছে না। কোথায় শুনেছে আমাকে বলুন। তাহলে এবার কি করবেন? আমাদের বক্তব্যটা রেখেছি আমরা, আর তারপরেও কোর্টে যাচ্ছি কালকে। সব থেকে বড় জিনিস যে সুপ্রিম কোর্ট আমাদের রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট করলো না, সেই সুপ্রিম কোর্টের বেঞ্চ দাঁড়িয়ে একটা দিনের পর দিন আরেকটা হিয়ারিং করে যাচ্ছে। কিভাবে এই রায়গুলো হচ্ছে? কিভাবে এসএসসির তার লিস্টটা দিচ্ছে? আমাদের তো প্রশ্ন এটা, এসএসসির কাছে প্রশ্ন। আমরা এসএসসি কে তো এরপরে নিয়ে যাবো অনেক দূর। আজ নয়, এই লড়াইটা আমরা এর পরবর্তী 10 বছর, 20 বছর, 30 বছর, 60 বছর বয়স পর্যন্ত চালিয়ে যাব। কারণ সিবিআই দেওয়া তথ্যটা ভুল এবং সেই তথ্যটাকে এসএসসি বিকৃত করে নিজেদের গাফিলতি চাপা দেওয়ার জন্য, আজকে নিজেদের এক্সপায়ারি প্যানেলের নিয়োগটাকে বাঁচানোর জন্য আমাদেরকে শাস্তি দিচ্ছে এখানে। আচ্ছা, এবং সমাজের বুকে আমাদেরকে কলঙ্কিত করছে। আর যে সংখ্যাটা এসছে, এই সংখ্যাটা কি একটু বেশি হওয়া উচিত কি? সংখ্যাটা নিয়ে প্রথমেই আমি বলেছি আপনাকে যে 1212 এসএসসি সবসময় বলে গিয়েছে যে 1212 হচ্ছে তাদের বাছাই করা টেন্টেড। তারপরে তারা দিয়েছিল এক্সপায়ারি প্যানেল, যেটা আপনি জানেন 9-10 তার ক্ষেত্রে ফোর্থ প্যানেল, ফোর্থ কাউন্সিলিং, এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে থার্ড কাউন্সিলিং এর পর, যেটা সম্পূর্ণ এক্সপায়ারি প্যানেলে নিয়োগ হয়েছিল, প্যানেলটা এক্সপায়ার হয়ে যাওয়ার পর। এবং সেই সময়কালে দাঁড়িয়ে ওএমআর ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে তার গ্যাজেট অনুযায়ী। তাহলে আজকে সেই তথ্যটা সম্পূর্ণ এই যে 1800 কাদা, কোথা থেকে 1800 সংখ্যাটা এলো, এই ক্যাটাগরিতে কারা পড়ছে, আমার নামটা কেন এখানে এলো, সেই জবাবটা তো এসএসসি কে দিতে হবে এর পরবর্তীকালে, অবশ্যই দিতে হবে। এবং আমরা চাই 7-14 দুটো পরীক্ষাই স্টপ হোক। আমাদের কথাগুলো কোর্টকে শুনতে হবে। ভারতবর্ষের আইনে আমাদের কথাগুলো শোনার অধিকার আমাদেরকে দিতে হবে। ওকে, ঠিক আছে, চলুন আপনি সঙ্গে থাকুন। সৌমেন সামন্ত চিহ্নিত অযোগ্য হিসেবে যে বক্তব্যগুলো রাখছেন গুরুত্ব রাখে। আমি ফিরদৌস শামীমের বক্তব্য সহ, কারণ তার আগে একটা বিরতি আমাকে নিতে হবে। ফিরদৌস শামীম আইনজীবী, তিনি খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন এই জায়গাগুলোকে নিয়ে। আমি আসবো তারপর, ফিরে বিরতির পর সেটা শোনাবো। সঙ্গে থাকুন ততক্ষণ। তারা বলতেই পারেন যে আমরা টেন্টেড নই, এটা বলাটা তো যথেষ্ট নয়। তারা এর আগে বলেছেন, কলকাতা হাইকোর্টে বলেছেন, সুপ্রিম কোর্টে বলেছেন, এবং সুপ্রিম কোর্ট বলেছেন এরা টেন্টেড। ফলে এবং সেই টেন্টেডের তালিকা এসএসসি কলকাতা হাইকোর্টে দিয়েছিলেন, অ্যাজ ওয়েল এজ সুপ্রিম কোর্টেও দিয়েছিলেন। ফলে এরা টেন্টেড হিসেবে সিদ্ধ হয়ে গেছেন। খোলা আছে, পিটিশন দাখিল করতে পারেন, কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনায় প্রভূত, এবং বাতিল হবেও, অর্থ ফেরত লাগবে। এরা ভাবছে না এটাকে করে এটা বিষয়টাকে প্রলং করা যাবে, সম্ভব না। কারণ হচ্ছে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং তাদের কাছ থেকে টাকা ফেরত এখনো পর্যন্ত হয়নি। কোর্টের নির্দেশেই যে তালিকা বেরোলো, সেই তালিকা কিন্তু অসম্পূর্ণ। সিট ইস্যু রয়েছে, যেমন র্যাঙ্ক জাম রয়েছে, যেমন নন লিস্টেড ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তার সঙ্গে এক্সপায়ারি অফ দ্য প্যানেল।
তাদের সকলের নাম লিস্টে বেরোয়নি। শেষ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ যতজনের রেকমেন্ডেশন লেটার ইস্যু করা হয়েছে এসএসসির দ্বারা, তার থেকে বেশি পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। অ্যাপয়েন্টমেন্ট কারা পেলেন, তাদের নামের তালিকাও আসেনি, শুধুমাত্র রোল নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে টেন্টেডদের তালিকায়, তার তথ্য দিতে হবে। গুরুত্বপূর্ণ ফিরদৌস শামীমের বক্তব্য শোনাচ্ছিলাম। আইনজীবী যে বক্তব্যটা রাখলেন, গুরুত্ব রাখে এই জায়গায়। আমি আসবো সৌমেনের কাছে এই গুরুত্বের প্রসঙ্গে। তবে শামীম আহমেদ আইনজীবী, তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অনুষ্ঠানে। শামীম দাকে স্বাগত জানিয়ে। শামীম দা, আপনি ছিলেন না এতক্ষণ আমাদের সঙ্গে। সৌমেন সামন্ত আমাদের সঙ্গে চিহ্নিত অযোগ্য হিসেবে রয়েছেন এই প্যানেলে। তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন আজকে দাঁড়িয়ে, এবং তার মধ্যে যেটা সব থেকে বড় বিষয়, তিনি সিবিআই এর তথ্যকে চ্যালেঞ্জ করছেন, এবং এসএসসি এই যে নামগুলো লিস্টেড হলো সেই তথ্যই বা কোত্থেকে পেল এই প্রশ্ন তুলছেন। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখি, তা হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সিবিআই যে তালিকা দিয়েছিল, কমিশন যে তালিকা দিয়েছিল, এই দুটোই কি এক যে তথ্য আসছে? আরেকবার শুনতে চাই প্রশ্নটা। হ্যাঁ, আমি বলছি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সিবিআই যে তালিকা দিয়েছিল এবং কমিশন যে তালিকা দিয়েছিল, এর পরবর্তীতে দুটোই কি এক? দেখুন, এটা বলা আমার পক্ষে অসম্ভব। আচ্ছা, শুরু থেকেই স্কুল সার্ভিস কমিশন এবং স্টেট এই দুজনেই আদালতের কাছেও মিথ্যে কথা বলছে। আপনি যদি সুপ্রিম কোর্টের জাজমেন্টটা দেখেন, সেখানে একটি প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন যে এই যে সিদ্ধান্ত নিচ্ছেন সিলেকশন প্রসেস বাতিল করার, তার বাকি কারণগুলোর সঙ্গে আরও একটি অন্যতম কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ইনকনসিস্টেন্ট স্ট্যান্ড নিচ্ছে। কখনো বলছে যে তাদের কাছে আছে, কখনো বলছে তাদের কাছে নেই, কখনো বলছে যে অন্য একটা এজেন্সির কাছে দেওয়া আছে। এই বিভিন্ন সময় তাদের কনভিনিয়েন্স অনুযায়ী এক এক রকম তথ্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে দিয়েছে। ফলে একটি সরকারি প্রতিষ্ঠান যার দায়িত্ব ছিল নিরপেক্ষভাবে এই সিলেকশন প্রসেস করা, তারা প্রথমত নিরপেক্ষভাবে সিলেকশন প্রসেস করলো না, এবং চরম দুর্নীতির অভিযোগ এসছে এবং প্রমাণিত হয়েছে, এবং সেই দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্যে আদালতের কাছেও মিথ্যে কথা বলেছে। এই কথা আদালত তার জাজমেন্টে লিখতে বাধ্য হচ্ছে। ফলে আজকের দিনে সেই একই আধিকারিক যারা এই চুরিটা করেছে, যারা এই দুর্নীতিটাকে করিয়েছে, তাদেরকে দিয়েই আবার যে তালিকা প্রকাশিত হচ্ছে, সেই তালিকা দুর্নীতি মুক্ত হবে, কোনো ত্রুটি থাকবে না, একথা বলা আমার কেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গের কোনো নাগরিকের পক্ষেই সম্ভব না। সৌমেন বাবু যে চ্যালেঞ্জ করছেন সরাসরি যে সিবিআই এর তথ্যকে, এই চ্যালেঞ্জের জায়গাটা তাহলে পরে কিভাবে ধরবো আমরা? দেখুন, আমাদের কাছে সিবিআই বা এসএসসি কি তালিকা প্রকাশ করলো, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে ফান্ডামেন্টাল কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে আমরা রাষ্ট্র ব্যবস্থার অধীনে বাস করছি। আমাদের সমাজেরই কিছু বেকার ছেলে, তারা একটা সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিল তাদের মেধাকে টেস্ট করার জন্যে, এবং সেই মেধাটা ত্রুটিপূর্ণভাবে করার দায়িত্ব ছিল যে সংস্থার, যে রাষ্ট্রীয় সংস্থার, তারা ফেল করেছে, এবং তার জন্যেই আরেকটি রাষ্ট্রীয় সংস্থা যারা তদন্ত করে তাদেরকে দায়িত্ব দিয়েছিল তদন্ত করার। এবং সিবিআই সম্পর্কে যে আমাদের যে অভিজ্ঞতা বিগত দিনের, তাতে সিবিআই সম্পর্কেও নিশ্চিতভাবে কোনো কথা বলা সম্ভব নয়। কিন্তু আমরা যে কথা নিশ্চিতভাবে বলতে পারি, যে নথি আমাদের কাছে উঠে এসছে, যে প্যানেল এক্সপায়ারি করার পরও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, যে যাদের নাম প্যানেলে থাকার কথা নয় তাদেরকে দেওয়া হয়েছে, ফার্স্ট সেকেন্ড রাউন্ডে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাদের থেকে বেটার কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিল, যাদেরকে থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ড অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এবং থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ড যখন করছে তখন প্যানেল এক্সপায়ার করেছে। যারা ওয়ে মার্কশিট ভরাট করে পরীক্ষা দেয়নি, সেই ব্ল্যাঙ্ক ওয়ে মার্কশিটে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, সেই সব তথ্য উঠে এসছে। এবং সময়ে সময়ে আরটিআই এর উত্তরেও কমিশন বিভিন্ন রকম মিথ্যে কথা বলেছে, সেই তথ্যও উঠে এসছে। ফলে এমনকি যারা বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির নয় তাদেরকে রিজার্ভ ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, এইসব তথ্যগুলো আমাদের কাছে আছে। আমরা যারা আইনজীবী হিসেবে কাজ করেছি এইসব বিষয় নিয়ে, তাদের কাছে এই তথ্যগুলো আছে। ফলে চুরিটা হয়েছে নিশ্চিত।
এবং চুরিটা হয়েছে নিশ্চিত, যারা দাগি হিসেবে চিহ্নিত হলো তাহলে সেখানে প্রকৃতপক্ষে অনেকে দাগি নাও থাকতে পারে, তাই তো? না, যাদের তালিকা প্রকাশ করে তারা দাগি কি দাগি নয় সেটা বলা আমার মনে হয় না আপনার পক্ষেও সম্ভব, আমার পক্ষেও সম্ভব। সেটা করতে গেলে যাদের উপর নির্ভর করতে হয় তারা সৎভাবে কাজ করছে না। ফলে আমি বলবো যে তালিকা যদি ত্রুটিপূর্ণ বলতে হয় তাহলে প্রত্যেকের নাম, তাদের স্ট্যান্ডার্ড, তারা কত মার্কস পেয়েছে, সমস্ত পার্টিকুলার ডিসক্লোজ করতে হবে জনসমক্ষে। জনগণ বিচার করে নেবে, তার পাড়ার লোকটাকে চিহ্নিত করে যে না এটা ত্রুটিপূর্ণ বা ত্রুটিপূর্ণ নয়। ওকে, চলুন, জনগণ বিচার করবেন, কিন্তু আমাদের সব থেকে বড় বিষয় হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। মানে সেই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়েই পার্লামেন্টারি জায়গায় আমরা যখন রয়েছি, সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়ে দিচ্ছেন, তখন সেখান থেকে দাঁড়িয়ে তো ডেফিনেটলি আমাদেরকে এই জায়গাতেই যেতে হবে। কিন্তু যেহেতু শামীমদা বলছেন গুরুত্ব রাখে এই প্রসঙ্গ, ইনফ্যাক্ট সৌমেন সামন্ত যিনি অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তিনি যে প্রশ্নগুলো তুলছেন এটাও গুরুত্ব রাখে। এখন এই জায়গায় যদি তদন্ত নিয়ে গড়িমসির জায়গা বা সিবিআইয়ের মতন সংস্থার বিরুদ্ধে প্রশ্ন উঠছে, এসএসসি তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে, সেখানে চুরি যে হয়েছে সেটা স্পষ্ট এই জায়গাও যখন আসছে, তখন তাহলে আমরা কিভাবে দেখব, কিভাবে বুঝবো? আম পাবলিক কি বুঝতে পারবেন? আমি মণিকাঞ্চন দাকে দিয়ে শুরু করি, তার পরবর্তীতে ডেফিনেটলি অনির্বাণদার কাছে আসবো। মণিকাঞ্চন দা কি বলবেন এই গোটা পরিস্থিতিতে? যখন মন খসালি তাহলে কেন লোক হাসালি, সেটাই যখন লিস্টটা যখন জমাই দেওয়া হলো তাহলে এত দেরি করে কেন? আমার কয়েকটা প্রশ্ন, এই তুমি নামগুলো দেখাচ্ছিলে তার মধ্যে কিছুক্ষণ আগে আরেকটা নাম বেরিয়েছে, শতাব্দী বিশ্বাস, নিউ ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাসের মেয়ে। সবে তো শুরু হয়েছে, কারণ এখানে যে লিস্টটা যে বেরিয়েছে কয়েকটা প্রশ্ন উঠে আসছে। এক হচ্ছে যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টের ডিটেলস দেওয়া নেই, যে কোন স্কুল এবং কোন সাবজেক্টে পড়ানো হতো, কারণ এটাও একটা করাপশন। যেই ছেলেটি আর্টস নিয়ে বিএ ধরুন গ্র্যাজুয়েট করেছে আর্টসে, তাকে হয়তো সায়েন্সের টিচার করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা সমাজের সাথে, আগামী প্রজন্মের সাথে একটা বিড়ম্বনা এবং প্রতারণা। সেই লিস্ট কিন্তু লিস্টের সাথে এটা দেয়নি। এবং এই লিস্টের সাথে সাথে যে বিষয়টা এখানে খুলে আসছিলেন, ভাই বলছিলেন একটু আগে, যে কেন বাদ গেছে তার কারণটা পাশে দিয়ে দেওয়া হয়। কারণ এখানে অনেকগুলো আছে। ওএমআর সিট থেকে প্যানেল টাইমিং, কারণ 1 বছর হয়ে গেলে প্যানেলের ভ্যালিডেশন নষ্ট হয়ে যায়, আফটার এক্সপায়ারি প্যানেল থেকে লোক নেওয়া হয়েছে, ওএমআর সিট দেওয়া হয়নি, টাইমলি দেওয়া হয়নি, এরকম অনেক বিষয় আছে, র্যাঙ্ক জাম্পিং। এই কারণগুলো যদি দিয়ে থাকতো তাহলে যে ভাই আজকে কনফিউজড যে কেন আমার নামটা বাদ গেল বা টেন্টেড লিস্টে চলে আসলো, তাহলে কিন্তু অনেক ইজি হতো কাজটা। কেন দেয়নি এটাও প্ল্যান মাফিক, যে আরেকটা যেন কেস ঝুলে থাকে। যেমনভাবে এতদিন ধরে এই লিস্ট যদি আজ থেকে 2 বছর আগে দিয়ে দেওয়া হতো, 2 বছর, তাহলে আজকে কাজটা অনেক ক্লিয়ার। আজকে যে পরীক্ষা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর নেওয়ার, 2025-এ নেওয়ার কথা, সেটা 2023-এ নেওয়া যেত। আজকে সমাজে যে এতদিন ধরে এই শিক্ষক নেই, এই বিষয়টা তৈরি হতো না। শিক্ষকদের সাথে যে এই বিড়ম্বনা, অপমান, এখন তো ওই মাস্টারমশাইরা বলছে আমাকে মাস্টার বলবেন না, আমার নাম আছে, নাম ধরে ডাকুন, একদম প্র্যাকটিক্যাল। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বারবার এই কাজটা কেন করা হচ্ছে? কারণ কি একটা জানো তো মনি, যখন সমাজের শিক্ষিত মানুষ করাপশন করে না, সেইটাকে ধরাটা খুব মুশকিল হয়ে যায়। এইখানে দাঁড়িয়েই হয়েছে, এখানে সমাজ যারা চালাচ্ছে, রক্ষক যখন ভক্ষক হয়, রক্ষক যখন করাপ্টেড হয়, সেই করাপশন বের করে আনাটা খুব কষ্টকর। মনিদা, অন্ততপক্ষে এটা তো সামনে এসছে, যারা অযোগ্য শিক্ষকদের তালিকায় শাসক দলের নেতা নেত্রী, কেউ কাউন্সিলর, কারোর একেবারে মানে কাছাকাছি যাদের পরিচয়, তাদের নাম সামনে তো চলে আসছে। এখানেও একটা প্রশ্ন আছে, এখানেও একটা প্রশ্ন আছে যে কংগ্রেসি জামানায় সেই গোখলে তিলকের জামানা থেকে এদের লবিবাজিটা চরম আকারে হয়। আমি বলছি না কোনো রাজনীতি দলে চরম লবিবাজি নেই, কিন্তু এদের লবিবাজি, কংগ্রেসের লবিবাজি পুরো ওপেন টু অল। আজকের দিনেও দাঁড়িয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে এই সামনেই সব পাশে রাজারহাট নিউ টাউনে ইজাজুল লস্কর আর বাহার আলী দুজনের গ্রুপ মারাপিট করেছে, ব্লাড ডোনেশন ক্যাম্পে চেয়ার ছোড়াছুড়ি করছে। তো সুতরাং এই যে ধরা হচ্ছে, এবার এখানে দেখো আজকে আগামী দিনে বেরোবে এরা কার লবির লোক। হয়তো যাদের লবিটাকে ডাউন করে যাচ্ছে, আমি নাম নিচ্ছি না, এখানে সবাই পশ্চিমবাংলার লোক জানে যে টিএমসিতে কটা লবি চলছে, কার লবি স্ট্রং, কার লবি আগামী দিনে আসতে চলেছে। তো সুতরাং আজকে একটা রাস্তার উদ্বোধন হচ্ছে পানিহাটিতে, সেখানে এমএলএ আছে, কাউন্সিলর আছে, চেয়ারম্যান নেই বা চেয়ারম্যানকে জানানো হয়নি, অর্থাৎ ওপেন টু অল। এই যে লিস্ট
ধরে বেড়াচ্ছে, এই লিস্টে ধরে ধরে বলতে হবে যে কাদের লোক ধরা হয়েছে। এইটা কিন্তু বিষয়, এই কারণেই আমি বলছি ঠিক আছে যে লিস্ট বেরানো হচ্ছে সেই লিস্ট কাদের এবং এর পিছনে কার হাত আছে সেটাও কিন্তু ধরে বেড়ানো। কিন্তু লাস্ট প্রশ্ন, যা করবেন তাড়াতাড়ি করুন। যখন লিস্ট বের করছেন বা এমন কিছু করুন যাতে ক্লিয়ার কাট হয়, এই লিস্ট আগামী দিনে আরো লিস্ট বেরোবে, নাম আছে তো লিস্টের পাশে লিখে দিন না। আমি লাস্ট লাইন, এক লাইন, যদি আমি ধরেও নিই যে স্কুলের নাম বিষয় তার মান অপমানের সাথে জড়িত বলে ব্যক্তির জড়াচ্ছেন না, কিন্তু তার পাশে তার এটা তো লিখে দিন। আমি তো সেটাই বলছি যে এইগুলোকে কেন অসম্পূর্ণ রাখা হচ্ছে, এর কারণটা কি? আবারও নতুন করে একটা জট পাকাবার চেষ্টা। জানি না প্রসঙ্গ যখন উত্থাপন হলো আলোচনায় আসবো, তার আগে আরো একটা বিরতি, সঙ্গে থাকবো। ফিরে এলাম বিরতির পর। তালিকা প্রকাশ্যে সামনে আসলো খুব স্বাভাবিকভাবে, জানিও এখনো পর্যন্ত প্রশ্নের জায়গা আবারও রয়েছে। এখন কি হবে কি না হবে আমরা তো যত সময় কমবে তত স্পষ্ট হবে, কিন্তু যেহেতু দাগিদের নাম সমেত প্রকাশ হয়ে গিয়েছে, সম্পূর্ণ তালিকা কেন আসলো না জানিয়ে প্রশ্ন উঠছে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যারা দাগি হিসেবে চিহ্নিত তারাও আজকে বলছেন যে আমি যে দাগি তার কি প্রমাণ। আজকে এই জায়গাটাও প্রশ্নের আকারে চলে আসছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বমোট পরিস্থিতি যে জায়গায় গিয়েছে তাতে স্বাভাবিক, কারণ এখনো পর্যন্ত যারা শিক্ষকের তালিকায় সেখানে শাসক দলের নেতা নেত্রী, কাউন্সিলর থেকে বিধায়কের মেয়ে, পুত্রবধূ, আজকে যারা রয়েছেন এই জায়গায়, এটা তো প্রশ্ন উঠছে বারবার যে শাসক দল কেন জড়িত এক্ষেত্রে বারবার। আমি ঠিক এই জায়গায় অনির্বাণদার কাছে আসবো। অনির্বাণদা, কেন এই ছবিগুলো দেখতে হবে আজকে? দেখুন, এখানে যারা যারা এই বাতিলের তালিকায় যাদের নাম রয়েছে এবং যারা রাজনৈতিক প্রভাব দুষ্ট, সেটা যে দলেরই হোক, আপনারা যদিও শুধু তৃণমূলের নামই বলছেন, এখানে বিজেপি নেত্রীর নামও এসছে, এরকম খবরও আমি দেখেছি। যাই হোক, এক্ষেত্রে আমি তৃণমূল বিজেপি আলাদাতে যাচ্ছি না, কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা এই ধরনের কোটানকোট দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে নিজেদের লাভের জন্য, তাদের প্রতি আমার অন্তত ন্যূনতম কোনো সহমর্মিতা নেই, সহানুভূতির কোনো জায়গা নেই। এখানে যিনি সৌমেনবাবু সম্ভবত যিনি বলছেন, তার আত্মপক্ষ সমর্থনের 100% সুযোগ রয়েছে, তার অধিকার রয়েছে। তিনি তার বক্তব্য বলেছেন, তিনি আদালতেও যেতে পারেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। রাজনৈতিক জায়গা থেকে শুধু এইটুকু বলতে পারি, যারা শাসক দলে থাকার সুযোগ নিয়ে সেই সুযোগের অপব্যবহার করে এইসব কাজ করেছেন, তাদের বিরুদ্ধে আইনত যা যা ব্যবস্থা হওয়ার সেটা হওয়া উচিতই। দলীয় স্তরও যা যা ব্যবস্থা হওয়ার, পার্থ চ্যাটার্জিকে 6 দিনের মাথায় বহিষ্কার করা হয়েছে। আমার ধারণা এদেরকেও, যারা পদাধিকারী তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে কেন হচ্ছিল না দাদা এতদিন ধরে তালিকা প্রকাশ? সুপ্রিম নির্দেশ না আসলে পরে তো তালিকাই প্রকাশ। তালিকা দেখুন, তালিকা প্রকাশটা সুপ্রিম নির্দেশেই হতে হবে, কারণ মামলাটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ট্রান্সফার হয়েছিল, সেখানে চলেছে। সেখানে আদালত নির্দেশ না দিলে হঠাৎ করে প্রকাশ্যে তালিকা প্রকাশ করা যায় না। এখানে শামীমদা, মানে আমাদের আইনজীবী শামীমদা একটা অদ্ভুত মজার কথা বললেন যে বিচার হবে জনতার আদালতে। ভালো কথা, এবার জনতার আদালতেই যদি বিচার হবে, তাহলে শামীম দাদা আপনি কেন হাইকোর্টের আদালতে, সুপ্রিম কোর্টের আদালতে গিয়ে ঘোরাফেরা করেন? আপনি জনতার আদালতেই ঘুরে বেড়াতে পারতেন। মামলাটা যখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে হচ্ছে, বিচার তো সেখানেই হবে। সেইখানে পার্টিসিপেট যারা করছেন তারা তাদের মতো করে হলফনামা দাখিল করবেন। রাজনৈতিকভাবে আসলে যেটা শামীমদা বলতে চেয়েছেন যে এটা রাজনৈতিক ফায়দা, এটা আমরা বা বিজেপি তুলতে পারবো কিনা সেটা জনতা বিচার করবে, এটার সঙ্গে আমি একমত। এটা জনতাই বিচার করবেন, তারা তাদের মতো করে যা বিচার করার করবেন, কারণ তারা আসলে জানেন যে সবচেয়ে বেশি অযোগ্য, দাগি ইত্যাদির যে অভিযোগ একটা সময় প্রধান বিরোধী দল বিজেপি করেছে, সেই ব্যক্তিটি বা জেলাটির নাম পূর্ব মেদিনীপুর, ব্যক্তিটির নাম শুভেন্দু অধিকারী। এবং এই গোটা রাজনৈতিক কচকচানিতে আমি আজকে এই কারণেই ঢুকতে চাইছি না, কারণ সে শুভেন্দু অধিকারী হয়ে থাক বা অন্য কেউ হয়ে থাক, এইটা এডুকেশন সিস্টেমের জন্য গন্ডগোলে। আপনি শুভেন্দু অধিকারীর নাম নিচ্ছেন? শুভেন্দু অধিকারী আমি নিচ্ছি না, আমি শুধু মনে করিয়ে দিচ্ছেন। আচ্ছা, শুভেন্দু অধিকারী আজকে কি বলেছেন শুনিয়ে এক সেকেন্ড, এক লাইন শেষ করিনি। মণিকাঞ্চন দা বহুদিন ধরে আপনাদের স্টুডিওতে আসছে। আমার ধারণা 2020 ডিসেম্বরের কয়েক মাস আগের যে কোনো ভিডিওতে এই প্রসঙ্গে মণিকাঞ্চন দা শুভেন্দুকেই চোর বলেছে। যদি আপনাদের আর্কাইভ থাকে বার করে দেখে নিন। আমি জানি না মণিকাঞ্চন দা কোনো রকম অস্বস্তিতে পড়বেন কিনা। রাজনৈতিকভাবে গোটা বিষয়টা যেভাবে ঘটেছে তাতে সরাসরি প্রভাব আমাদের এডুকেশন সিস্টেমে পড়ছে। সেই জায়গাতে আমি কোনো রাজনৈতিক পক্ষপাত না রেখে বলছি, বাংলার একজন মানুষ হিসেবে আমি চাই না এটা হোক। এই যে জায়গাটি তৈরি হয়েছে এটা দ্রুত সমাধান হোক। গোটা বিষয়টিতে যারা যারা দুর্নীতির সঙ্গে জড়িত থেকেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু সিবিআই এর। সেই জায়গাটা প্রশ্ন আপনারা করুন। মানে দুর্নীতি করবেন সেটাতে কোনো ব্যাপার নয়, সেটা করে যাক, তারপরে দায়িত্ব হচ্ছে সিবিআই। সিবিআই রয়েছে। দাগি টিচারের কাছে পড়েছেন কারণ বাংলা ভাষাটা বুঝতে পারেন না। এক্ষেত্রে যারা দুর্নীতি করেছে একদম ক্রিমিনাল অ্যাক্টে, সেটা আইপিসি হোক বা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট হোক, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।
উচিত উচিত, এটা আমি বারবার বলছি, সেটা যে দলের হোক না কেন, সেই কাজটা যে সিবিআই করবে না সেটা আপনিও খুব ভালো করে জানেন, কারণ ঠিকভাবে করতে হলে বিরোধী দলনেতার পদে যিনি আছেন তিনিও বাইরে থাকবেন। ভয়ঙ্কর বক্তব্য। আসছি আমি ডেফিনেটলি আমি প্রসঙ্গ নেব। আমি একটুখানি শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা বলেছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো, এর পরবর্তীতে একের পর এক বক্তব্য রয়েছেন শোনাবো। তার আগে শুভেন্দু অধিকারী প্রথম বক্তব্য শুনুন। আত্মীয়র নামও পাবেন না, আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বাঁয়ে পিছনে একটা লোককে পাবেন না। উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না। উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছেন। পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না। অনির্বাণদা উত্তর শুভেন্দু অধিকারী কি দিয়েছেন শোনালাম আমি। চলুন আপনি শামীম দাকে যেহেতু প্রশ্ন করেছিলেন, আপনি নিজে বিশ্বাস করেন, আপনি যেহেতু প্রশ্ন করেছিলেন শামীম আহমেদ, আমি কি বিশ্বাস করব চ্যাটার্জির সঙ্গে শুভেন্দু অধিকারী বাক্যালাপ করতো না, এটা আপনি বিশ্বাস করেন? আচ্ছা, সেটা তার কথা, তিনি বলেছেন। আমার বিশ্বাস অবিশ্বাসের কি রয়েছে এই জায়গায়? এটা তো আপনি ভালো বলতে পারবেন না। আপনি দেখেছেন তো নিশ্চয়ই বাক্যালাপ হয়েছে। বড় নেতা মণিকাঞ্জন দা বেটার বলতে পারবে না, আপনি বলতে পারবেন না। ঠিক আছে, চলুন শামীম দার কাছে আসবো, আমি আসছি মণিকাঞ্চন দা। তার আগে শামীম দার কাছে আসি। শামীম দা, আমি সাধারণত ইন্টারভেন করি না। বলুন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে দাদা, বলুন। হ্যাঁ, আমি সাধারণত ইন্টারভেন করি না। আসলে আমি একটু নিজেকে ক্লারিফাই করে দিতে চাই। আমি কেন বললাম, একেবারেই আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে গণতন্ত্র মানে হচ্ছে ভোট, গণতন্ত্র মানে হচ্ছে ভোটে কারা জিতবে, নাম্বারকে এগিয়ে থাকবে, সেটা আসলে গণতন্ত্র মানে সেটা নয়। আমি যেটা বলার চেষ্টা করলাম যে কেন জনতার আদালত বললাম, কোর্টে আদালতে কাজ করো আইনজীবী হিসেবে, এ কারণেই বললাম আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এই গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যতক্ষণ নিরপেক্ষ সংস্থা সংবিধান স্বীকৃতি দিয়েছে, সেই সবকটি সংস্থা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। আমি তার জন্যে আমি সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই বললাম যে স্কুল সার্ভিস কমিশন যাদের নিরপেক্ষভাবে কাজ করার কথা ছিল করতে পারেনি, পাবলিক সার্ভিস কমিশন করতে পারছে না, সিবিআই করতে পারছে না, সিএজি করতে পারছে না, নির্বাচন কমিশনকে নিয়ে 1000 প্রশ্ন উঠছে। তাহলে এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদের দেশের জনগণরা যাচ্ছে যে সেখানে তাদের কাছে দেশের সংবিধান আছে, সংবিধানের স্বীকৃত অধিকার আছে, কিন্তু একটি অধিকারও তার কাছে পৌঁছাচ্ছে না। তার কারণ যে সংস্থাগুলোর দায়িত্ব ছিল তাদের কাছে পৌঁছানোর, তারা নিরপেক্ষ নেই। যে নির্বাচিত সরকারের দায়িত্ব ছিল তাদের হয়ে কথা বলার, তারা তাদের হয়ে কথা বলছেন না, বরং সেই নির্বাচিত সরকার এই দুর্নীতিগুলোকে ইন্ধন যোগাচ্ছে। সেই পরিস্থিতিতে একমাত্র দেশের জনগণই, যারা উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যারা নিজেদেরকে এই সংবিধান উপহার দিয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে এই সংবিধানকে রক্ষা করা। আমরা আগের জায়গায় ফিরে যেতে পারি না যেখানে আবার ইংরেজ শাসন করছে, হ্যাঁ, যেখানে আমার দেশের মানুষের কাছে অধিকারগুলো স্বীকৃত হয়নি। আমার ওইখানেই ফিরতে হবে যে দেশ আমার স্বাধীন হয়েছে এবং স্বাধীন দেশের একটি সংবিধানও তৈরি হয়েছে, সেই সংবিধানকে রক্ষা করতে হবে। আর সেই রক্ষার ভার আলটিমেটলি দেশের জনগণের কাছেই, নট ইন টার্মস অফ দ্য নাম্বার অফ ভোটস সামবডি হ্যাজ। বুঝলাম শামীম দা যেটা বলার চেষ্টা করেছেন, এইটার উপর ভিত্তি করে গণতন্ত্র নির্ভর করে না। গণতন্ত্রে ডিসেন্ট থাকবে। এই যে 5 বছর সময়কাল, যে সময়কালে একটি নির্বাচিত সরকার প্রতিনিধিত্ব করে, এই 5 বছরের মধ্যে আমার আর্টিকেল 19 এর রাইটটা আছে, সেই তাই আমরা গণতন্ত্রে জনগণ সিদ্ধান্ত নিতে পারি। কিছু বলতে চাইছেন আবার? দেখুন, আমি শামীমদের এই কথাগুলো খুবই ভালো লাগলো শুনে। উনি যে কথাগুলি বললেন, সমস্যাটা একটাই, যখন ওনারা সরকারে ছিলেন এই কথাগুলি যারা বলতেন তাদেরকে ইউএপিএ দিয়ে মাওবাদী বলে তারা জেলে পড়তেন। এই যে জনগণের আদালত, জনতার আদালতে বিচার হবে ইত্যাদি যারা বলতেন, তাদেরকে ইউএপিএ দিয়ে সিপিআইএম সরকার জেলে পড়তো। কিন্তু আজকে শামীম দা যে এরকম কথাগুলি বললেন, আমি তাদের খুব খারাপ কিছু খুঁজে পাচ্ছি না। আমি এটা নিশ্চিত যে তাকে কেউ ইউএপিএ দিয়ে ভেতরে ভরবে না, যদি ভরে আমি তার হয়ে দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে, সৌমেন কিছু বলতে চাইছেন, আমি আসছি। মনিদা, সৌমেন কিছু বলতে চাইছেন, শুনে নি তার আগে। হ্যাঁ বলুন সৌমেন বাবু, বলুন। একদম আমার দুটো কথা বলা ছিল। আমি একদম আমাদের শামীম বাবু দুটো আমি পয়েন্ট নোট করেছি, যিনি উনি বলেছেন যে নম্বর ম্যাচ করার যে ব্যাপারটা, ওটা একদম করার উচিত, যে নম্বর তাদের ম্যাচ হওয়া উচিত তাদের সার্ভারের সঙ্গে। সম্ভবত উনি বলতে চাইছেন যে ডেটা যেটা দিয়েছে সিবিআই, এবং সিবিআই রিপোর্ট সম্পর্কে উনি কিন্তু একটা কথা বললেন যে এটা আর্টিকেল অথরিটির ব্যাপার, সেখানে আমার বলার কিছু নেই। স্যারের কাছে আমার একটা প্রশ্ন আইনজীবী হিসাবে, যে সিবিআই এর রিপোর্টটা যদি
সঠিক প্রমাণিত বা হয়, বা সেটা যদি আর্টিকেল অথরিটির দেওয়া তথ্যটা সঠিক প্রমাণিত নয়, তাহলে কি সেইটার বেসিসে কাউকে দোষী সাব্যস্ত করা যায়? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, সিবিআই তাদের যে চার্জশিটগুলো লোয়ার কোর্টে জমা দিয়েছে, সেখানে যদি আপনি খুলে দেখেন, একটা জায়গায় ড্যাট ফাইল দিয়েছে, যে ড্যাট ফাইলটা কিভাবে তৈরি হয়, এবং সেই ড্যাট ফাইলের সঙ্গে এসএসসি সার্ভারের নাম্বারের কিন্তু ম্যাচ কোনো পার্থক্য নেই। কেবলমাত্র কার পার্থক্য আছে না, পঙ্কজ বনসালের কাছে যে সিবিআই ডেটাটা পাওয়া গেছে সেখানে প্রশ্ন আছে। তাহলে আমার কাছে প্রশ্ন, এই যে পঙ্কজ বনসাল, আজকে সৌমেন সামন্তর নামটা পাওয়া গেছে দেখে আপনি আমাকে খুঁজে বেরিয়েছেন, আমাকে আজকে সম্মুখ সময় আসতে হয়েছে। আজকে 4 বছর ধরে কেসটা চলছে, পঙ্কজ বনসালকে কে দেখেছে? তাকে কেন আজকে মিডিয়ার সামনে নিয়ে আসা হয়নি? কেন কোর্টে উপস্থাপন করা হয়নি? সেই নিয়ে আপনারা কেন প্রশ্ন তোলেননি? সেই ব্যক্তির তথ্যের সঙ্গে সিবিআইয়ের তথ্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না। সিবিআই যে ড্যাট ফাইল দিচ্ছে তার সঙ্গে এসএসসি সার্ভারের কিন্তু ম্যাচ, একই নাম্বার আছে। অর্থাৎ আমি আজকে সিবিআইয়ের এসএসসি সার্ভারের যে নাম্বারটা আছে, সিবিআইয়ের দেওয়া ড্যাট ফাইলের নাম্বার কিন্তু এক। কিন্তু শোভেন, আপনি যা বলছেন, শোভেন বাবু আপনি যা বলছেন, তাতে আপনারা তো এর আগেও বিভিন্ন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কোর্টের দ্বারস্থ হয়েছেন, বারবার রিফিউজ হয়েছেন, আবার বলছেন যাবেন, আবার যদি রিফিউজ হন আপনারা তো দাগী হিসেবে প্রমাণিত হয়ে গেলেন, এরপর তাহলে তো আর জায়গা নেই কিছু। না 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 না, আমাদের কি কিন্তু ওই তথ্যের বেসিসে আমি স্যারকে সেই প্রশ্নটাই করলাম যে সিবিআই তথ্যটা এখনো প্রমাণিত হয়নি। আমাকে যে সিবিআই তথ্যের বেসিসে আমাকে ওএমআর লিস্টে ম্যানিপুলেশনে ফেরানো হয়েছে, সেটা কিন্তু এখনো প্রমাণিত করতে পারেনি, কারণ আজ পর্যন্ত তার সিএফএসএল রিপোর্টটা আসেনি। আমি একটা ছেলেকে জন্ম দিয়ে আমি অবৈধ তখনই বলতে পারবো তারা জিন টেস্ট করতে হয়, আমি সেটা করে রিপোর্ট দিতে পারিনি এখনো। আপনার কাছে অরিজিনাল নেই, আপনি সিবিআই রিপোর্টটার তথ্য সঠিক তথ্য দিতে পারলেন না, সেটা প্রমাণ করতে পারলেন না, আমাকে আপনি দাগিয়ে দিচ্ছেন। অথচ যে এক্সপায়ারি প্যানেল, যে র্যাঙ্ক জাম, যে আউট অফ প্যানেল আপনি অবৈধ বলছেন, তাদেরকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, তাদেরকে পরীক্ষায় বসতে দিচ্ছেন। এর জন্য দায়ী কে? প্রশ্ন, এর জন্য দায়ী কে? অবশ্যই। এবং মণিকাঞ্চন বাবু যেটা বলেছেন আমি সেটাই আসি, উনি বলেছেন রক্ষকই যখন ভক্ষক, সেই রক্ষককে কেন আজকে পরীক্ষার দায়িত্ব দেওয়া হচ্ছে? কেন পিএসসির হাতে তুলে দেওয়া হচ্ছে না? কেন এসএসসি কে দিয়ে আবার পরীক্ষা করানো হচ্ছে? আবার তো তাহলে আপনি 2 নম্বরই করার জন্য করার সাহস জড়াচ্ছেন। ফলে সম্পূর্ণ একটা অবৈধ আইন, অবৈধ একটা আইন আমাদের উপর প্রয়োগ করে দেওয়া হয়েছে, আর কিছুই নয়, এবং সেটা সম্পূর্ণ রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে। শোভেন বাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। মণিকাঞ্চন দার কাছে আসবার আগে আরো একটা বিরতি নেব আমি, বিরতির পর দ্রুত ফিরছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বক্তব্য তো শুনছেনই আপনারা প্রত্যেকেরই, তবে তারই মধ্যে কিছু রাজনৈতিক জায়গা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য খুব স্বাভাবিকভাবে সামনে এসেছে, যেটা গুরুত্ব রাখে, কারণ তিনি এসএসসির হয়ে আইনজীবী ছিলেন। কি বলছেন তিনি সেটা শোনাবো, এবং জয়প্রকাশ মজুমদার তৃণমূলের হয়ে কি বলেছেন, দুটো বক্তব্য শুনুন। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমি তো বলেছিলাম যে শনিবারের মধ্যে হয়ে যাবে, যদিও আরো আমাদের টাইম ছিল হাতে, 6-7 দিন ছিল, তো সেই তালিকা প্রকাশ হয়ে, কিন্তু এই তালিকা প্রকাশটা নতুন নয়, এমন একটা হচ্ছে যেন তালিকা প্রকাশ প্রথম হচ্ছে তা নয়। এই তালিকা অনেক আগে হাইকোর্টের অর্ডারে কিন্তু এই তালিকা আপলোড হয়েছিল। তো এই যে না হই হচ্ছে যে না টেন্টেড তালিকা কখনো প্রকাশ হয়নি, এটা ঠিক সত্য নয়, আগে কিন্তু আপলোড হয়েছিল। কেন বৈধ অবৈধ লিস্ট আলাদা করেনি, তার পেছনের সব থেকে বড় কারণ হচ্ছে এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই দুর্নীতিতে সব থেকে বড় খেলোয়াড়। থেকে বেশি যদি অবৈধ বা রেকমেন্ড করে চাকরি, টাকার বিনিময়ে চাকরি দিয়ে থাকেন, তিনি হচ্ছেন সেই সময়কার তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী, যিনি এখন মুখ মুছে লুকিয়ে সারদাতে টাকা নিয়েছেন, নারদাতে টাকা নিয়েছেন, শিক্ষক নিয়োগে টাকা নিয়েছেন, আজকে সেখানে অমিত শাহর পেছনে গিয়ে নিজেকে বাঁচাচ্ছেন। লোকের সামনে তিনি অমিত শাহর পা ধরে বলেছিলেন মুঝকো বাঁচা লিজিয়ে ইডি সিবিআই সে, তারই আজকে দেখছি প্রতিফলন। আর তিনি আবার বড় বড় কথা বলছেন, চোরের রাজা, দুর্নীতির রাজা। তৃণমূলের রাগটা শুভেন্দু অধিকারীকে নিয়ে কোথায়, তা আপনারা মোটামুটিভাবে অনুষ্ঠানে যখনই আসেন শুভেন্দু অধিকারীর নামটা বারবার সামনে চলে আসে, তৃণমূল নেতৃত্ব তারা নিয়ে আসেন। এখানেও আসলো জয়প্রকাশ দাও, তিনিও নিয়ে এসেছেন। যাই হোক, মণিকাঞ্চন দার কাছে আসি আমি, যে বক্তব্যগুলো শুনলেন মণিকাঞ্চন দা, এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? এবং আরও একটা প্রশ্ন, এই দাগী অযোগ্য শিক্ষকদের সংক্রান্ত বিভ্রান্তিটার মূলের কি কারণ? শামীমদার, তার আগে একটা শামীমদার প্রশ্ন অনির্বাণও বলল
যে জনতার আদালত, এখানে শামীমদা বলতে চেয়েছেন জনতার আদালত মানে হচ্ছে মরিচঝাপি, বিজন সেতু, বেঙ্গল কেমিক্যালস কেলেঙ্কারি, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারির পরেও দীর্ঘ 34 বছর যারা টিকে ছিল, এইটুকু বলতে যে আমরা কোনো দোষ করিনি, তাদের জনতা এমন জায়গায় ছুড়ে দিয়েছে যে একদম শূন্যতে পৌঁছে গেছে। শামীমদা জনতা বলতে এটাই বুঝিয়েছে যে ঘাড় ধাক্কা যখন দেয় সিপিএমের মতো অবস্থা হয়, এখন খুঁজে পাওয়া যায় না। এটাই শামীমদা। ধন্যবাদ শামীমদার অভিজ্ঞতা, শামীমদা খুব সুন্দরভাবে শেয়ার করলেন। এখন বিষয় আসি শুভেন্দুদা। দেখুন, 100 দিনের কাজে টাকা পায় না আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, কিন্তু কোর্টে একটাও কেস হয়েছে? শুভেন্দুদাও এই ইস্যু। শুভেন্দুদাকে নিয়ে তৃণমূলের যদি এতই বিরোধিতা থাকে, এত ইস্যু থাকে, তাহলে কোর্টে গিয়ে বলুক না যে শুভেন্দুদা এই টাকাগুলো খেয়েছে। একদিনও বলেছে একটা করে, শুধু কেন ডায়াসে, কেন মিডিয়ায়, কেন প্রেস বাইট? কোর্টে গিয়ে বলুক। অ্যাকচুয়ালি বলার যখন কিছু থাকে না, তখন ওই শুভেন্দুদাকে ধরে টেনে নিজের ফেস অফ করে। যে জয়প্রকাশ দা বললেন, জয়প্রকাশ দা তো মোটামুটি প্রত্যেক দলেই খেলে ফেলেছেন, তখন জয়প্রকাশ দা এখন এই কথাগুলো বলছেন, ছেড়ে দিন। এখন যেটা নিয়ে আসল ইস্যু আসছে যে ঘুরে ফিরে পার্থদা, তৃণমূলের নেতা ফিরাদ হাকিমও বলেছেন পার্থদার বিষয়ে, অন্যরাও বলেছেন পার্থদা তো 11 জনের একজন প্লেয়ার, উইকেট কিপারকে, বলারকে, দলের ক্যাপ্টেনকে, এইগুলোও তো দরকার। একা তো রান করে একটা ব্যাটসম্যান সেঞ্চুরি করলো, কিন্তু দলে কি একাই সচিন তেন্ডুলকর জিতিয়ে দিত? 11 জন তো থাকতো, তো সুতরাং নেই। আর লড়াইটা বিজেপি টিএমসির নয়, লড়াই এখানে যা হচ্ছে, যা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। সুতরাং শুভেন্দুদার বিষয়ে যদি কিছু বলার থাকে তো কোর্টে গিয়ে বলুক। আর ভাই যেটা বললেন যে পিএসসিকে দেওয়া হোক, এটা ভাই পিএসসি তো ওটাই, এসএসসি যেটা করছে, এসএসসি কি নিজের জায়গায় করছে? এসএসসিকেও তো নবান্ন থেকে ফোন করছে, ওকে যেটা বলছে সেটা করছে। সেই জায়গায় দাঁড়িয়েই আমি বলছি যে এরা এখানে পিএসসি গেলেও তো সে একই কেস হবে। তুমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে পিএসসিতে গেলে এখানে কোনো মন্ত্রীরা হস্তক্ষেপ করবে না? বিষয় এখানে এখন লাস্ট আসছে, যারা টেন্টেড হয়েছে, যাদের লিস্ট বেরিয়েছে, তারা স্বীকার করে নাও যে কোথায় কোথায় টাকা দিয়েছো। হয় টাকা তো কোথাও দিয়েছো, প্রত্যেকটা যার অটে কিছু তো বটে। আমি বলছি না কেউ নির্দোষ, সবাই নির্দোষ, আবার সবাই দোষী, কিন্তু যদি কিছু হয়ে থাকে সেটা ওপেন হোক। এখনো কেন এটা বেরোলো না যাদের নাম এসেছে তারা কোন নেতাকে কোথায় টাকা দিয়েছে? কারণ এখানে ধরা পড়ে গেছে যে কিছুদিন আগে পালিয়ে যাওয়া পাঁচিল টক। শোভেন বাবু কি বলবেন, নাম কি আসবে সামনে, মানে বলবেন কি? তাহলে আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলুন। এই বিষয়ে মনিরঞ্জন বাবুর কথা অনুযায়ী আমি বলি, উনি যেভাবে বলছেন সেটা যদি হয়ে থাকে সেটা খুঁজে বের করার দায়িত্ব অবশ্যই প্রশাসনের, অবশ্যই এসএসসির। টাকা দিয়ে যদি চাকরি পাওয়া যেত তাহলে তো পরীক্ষা দেওয়ার দরকার ছিল না। এখনো তো পরীক্ষা দিতে পারছেন না আপনারা, দাগি হিসেবে চিহ্নিত। অবৈধভাবে পরীক্ষা আটকে দেওয়া হচ্ছে, অবৈধভাবে। আমি এখনো বলছি এসএসসি কিভাবে আমাদের নাম হঠাৎ করে আমাদের অ্যাডমিট দেওয়ার পর রাতারাতি আমাদের অ্যাডমিটটা আবার তুলে নিল, এবং কিভাবে লিস্টটা প্রকাশ হলো মণিকাঞ্চন বাবুর কথা অনুযায়ী ডিটেলস কেন নেই, কেন তার কারণ দেওয়া হয়নি? এসএসসি অবশ্যই সেই কারণ সহ তার ব্যাখ্যা দিক, একদম দিক, আমরাও চাই। আমাকে যদি বলা হয় যে আপনি ওএমআর ইস্যুতে টেন্টেড, সেই ওএমআর ইস্যুটা প্রমাণিত কোন লিগ্যালি হয়েছে সেটাও দিতে হবে। অনির্বাণ, বুঝলাম অনির্বাণ। হ্যাঁ ঠিক আছে, শোভেন আসছি। অনির্বাণ, মণিকাঞ্চন 100 দিনের টাকার কথা প্রসঙ্গ তুললেন, আমি জানি না উনি এই খবরটা কেন রাখেন না। এ নিয়ে মামলা তো শুধু হয়েছে তাই নয়, আদালতে এই রায় অবধি দিয়েছে যে ইউনিয়ন সরকারকে টাকাটা দিতে হবে। এই রায়ের পরেও তারা এখনো টাকাটা দেয়নি, সেটা অন্য বিষয়। দ্বিতীয় কথা, শুভেন্দু অধিকারী প্রসঙ্গে এখন আজকে মণিকাঞ্চন শুভেন্দু দা বললেন, কিন্তু ওই যেটা বললাম ডিসেম্বর 2020 আগে পর্যন্ত দাটা কিন্তু থাকতো না, তার আগে আরো কিছু থাকতো, ওটা আমি এখানে আর বলতে পারছি না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী চোর কি চোর নয়? 2016 সালের নির্বাচনের আগে শ্রমিক ভট্টাচার্য যখন ডায়াসে বসে প্রেস কনফারেন্স করে বলেছিলেন, তখন কেন মণিকাঞ্চন দার মনে হয়নি এ তো আদালতে গেলেই পারতো ডায়াসে বসে কেন বলছে? আজকে অন্যের ব্যাপারে যেটা মনে হচ্ছে নিজের ব্যাপারে সেটা কেন? ঠিক আছে, চলুন অনির্বাণ দা যা বললেন, আমার কাছে আর সময় নেই, মণিকাঞ্চন দার থেকে হয়তো আর উত্তর নিতে পারবো না, তবে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের দুজনকে। শামীম দা অসংখ্য ধন্যবাদ, শোভেন বাবু আপনি যোগ দিলেন, অসংখ্য ধন্যবাদ। আপনি যদি 30 সেকেন্ডসের যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। শোভেন, একদম 30 সেকেন্ড শেষে বলবো, একটা কথাই শেষে বলবো, যে দেশে আমরা বাস করছি সংবিধান মেনে, প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা পাবলিক ডোমেনে নিয়ে আসা যায় না, সেখানে আমার তথ্য প্রমাণিত না করে পাবলিক ডোমেনে নিয়ে আসছে, এটাই দুর্ভাগ্য।
বেশ নমস্কার। গুরুত্বপূর্ণ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, শামীম দাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, প্রশ্ন এখনো অনেক, সেই প্রশ্নের উত্তর আদৌ পাবো কিনা তা আমরা জানি না, কিন্তু এখন যা অবস্থা তাতে কি হবে আগামীতে তা তো সময় বলবে, ভবিষ্যৎই বলবে।